তোমাদেরকে আবারও গাইড কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে সেন্টেন্স কাইন্ডস অ্যান্ড পার্টস। মানে সেন্টেন্স মানে আমরা কি জানি, বাক্য। তাহলে বাক্য কাইন্ডস মানে বাক্যের ধরন, আর পার্টস মানে হচ্ছে বাক্যের অংশ। তাহলে বাক্য কি জানবো প্রথমে, তারপরে জানবো বাক্য কত ধরনের হয়, আর তারপরে জানবো একটি বাক্যেতে কটা ভাগ থাকে, একটি বাক্যের মধ্যে কটা অংশ থাকে। তাহলে বাক্যের অংশ মানে পার্টস, সেন্টেন্সের পার্টস, আর সেন্টেন্সের কাইন্ডস মানে টাইপস। সেন্টেন্স কত ধরনের হয় বা কত প্রকারের হয় সেটা এই ভিডিও থেকে জানবো। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে আমি সাজেস্ট করবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখে এসো, যেখানে আমি ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার থেকে চ্যাপ্টারগুলো পরপর করে আসছি। আর এটা আমার ইংলিশ গ্রামারের সিরিজ, যেটা এই চ্যানেলে আসতে থাকবে। আশা করি তোমরা দেখবে আর আমি এইভাবে ভিডিও দিয়ে যাব। চলো শুরু করা যাক। সেন্টেন্স কাইন্ডস অ্যান্ড পার্টস। এখানে আমি একটা ফ্লো চার্ট এঁকেছি। ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এই দিক থেকে এই দিকে। এইরকম ছবিগুলোকে বা এইরকম ডায়াগ্রামগুলোকে বলা হয় ফ্লো চার্ট। তাহলে এই ফ্লো চার্ট দ্বারা আমরা কি বুঝছি, এখানে লেটার আছে, লেটার মানে আমরা কি জানি, বর্ণ। বর্ণ থেকে হচ্ছে শব্দ, ওয়ার্ড। বর্ণ থেকে ওয়ার্ড হচ্ছে বা লেটার থেকে ওয়ার্ড হচ্ছে। একগুচ্ছ বা একটি লেটার যখন কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। যখন একগুচ্ছ শব্দ বা ওয়ার্ড ব্যাকরণসম্মতভাবে পাশাপাশি বসে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। তাহলে লেটার থেকে ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে বাক্য হয়। তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বাক্যকে ঘিরে, বাক্যের বিভিন্ন ধরনের বাক্যের অংশ। চলো প্রথমে একবার দেখে নিই বাক্যের সংজ্ঞা কি। যখন তোমাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে বাক্য বা সেন্টেন্স কাকে বলে, তোমরা কিভাবে সেই কোশ্চেনের অ্যান্সার দেবে বা তাকে জবাব দেবে কিভাবে, সেটা প্রথমে জেনে নেব। তাহলে এখানে আমি বাক্যের সংজ্ঞা লিখে দিয়েছি। এক বা একাধিক শব্দ যখন ব্যাকরণ সম্মতভাবে পাশাপাশি বসে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলি। এখানে তিনটে জিনিস মার্ক করতে হবে। একটা হচ্ছে এক বা একাধিক শব্দ হতে পারে, সেকেন্ড হচ্ছে ব্যাকরণ সম্মতভাবে পাশাপাশি বসতে হবে, আর থার্ড হচ্ছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। তবে সেই একগুচ্ছ শব্দকে বা পাশাপাশি বসানো যে শব্দগুলো আছে সেগুলোকে একসাথে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। তাহলে একটা বাক্য গঠন করতে গেলে প্রথমত লাগবে এক বা একাধিক শব্দ, দ্বিতীয়ত লাগবে সেগুলোকে ব্যাকরণভাবে পাশাপাশি বসাতে লাগবে, আর তৃতীয়ত সেগুলি একসঙ্গে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। সেগুলি সেই শব্দগুচ্ছগুলি একসাথে বসে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, তবেই সেটাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলবো। আশা করি তোমরা বুঝেছো যে বাক্য বা সেন্টেন্সের সংজ্ঞা কি। তোমরা চাইলে লিখে নিতে পারো, আমি এরকম অনেক কিছু বোর্ডে লেখাবো যেগুলো তোমরা তোমাদের খাতায় নোট করতে পারো, আর তার জন্য আমি একটু সময়ও দিই, আর তোমরা ফাঁকে ফাঁকেও লিখে নিতে পারো। আমি চাইবো যে তোমরা লেখো, তাহলে তোমাদের এগুলো অনেক সময় যখন মনে থাকবে না তখন সেই খাতাটা দেখে তোমরা রিভাইজ করতে পারবে, সেগুলো আরেকবার ঝালিয়ে নিতে পারবে। চলো এবার দেখা যাক যে বাক্যের কাইন্ডস কি কি হতে পারে, সেগুলো কি কি ভিত্তিতে একটা বাক্যকে ভাগ করা যেতে পারে, একটা বাক্য ক ধরনের হতে পারে সেগুলো দেখবো। চলো, যাতে না সময় নষ্ট হয় তোমাদের, তার জন্য আমি আগে এখানে লিখে রেখেছি, দেখো কাইন্ডস বা টাইপস অফ সেন্টেন্সেস। কাইন্ডস বা টাইপস মানে হচ্ছে ধরন বা প্রকার। তাহলে বাক্য ক প্রকারের হতে পারে বা কি কি ধরনের বাক্য হতে পারে সেটাই এখানে লেখা আছে। এখানে দেওয়া আছে যে সেন্টেন্সকে ভাগ করা যায় তিনটি ভিত্তিতে। তাহলে সেন্টেন্স বা বাক্যকে তিনটে ভিত্তিতে ভাগ করা যায়। এটা কিন্তু সেন্টেন্স বা বাক্যের ভাগ নয়, এটা সেই ভাগের কি কি ভিত্তি আছে, সেই ভাগকে কি কি ভিত্তিতে আমি ভাগ করছি, সেটা হচ্ছে এই ভিত্তিগুলো দিয়ে সেন্টেন্সকে ভাগ করা হয়। যদি আমি বলি খাবার, খাবার কি কি আছে, খাবার তো অনেক কিছু আছে, রুটি আছে, ভাত আছে, ডাল আছে, তরকারি আছে, কিন্তু এগুলোকে কি কি ভিত্তিতে ভাগ করব। যদি আমি ভিত্তি বলি যে শুকনো না ভিজে, যদি শুকনো বলি সেটাকে মুড়ি হবে, তাহলে শুকনোর ভিত্তিতে মুড়িকে ভাগ করা যাবে, আর ভিজের ভিত্তিতে কি ভাগ করা যাবে না তরকারি ভাত, এগুলো ভিজে কিন্তু মুড়ি হচ্ছে শুকনো। তো এইরকমভাবে ভিত্তি বাক্য বা সেন্টেন্সকে
ভাগ করা যায় কিছু কিছু ভিত্তি দিয়ে। কি কি বেসিসে ভাগ করা যায়? ভিত্তি বা বেসিস। তাহলে এখানে তিনটে বেসিসে ভাগ করা যায় বাক্যকে। একটা হচ্ছে মিনিং ওয়াইজ, মিনিং মানে হচ্ছে মানে, মিনিং মানে হচ্ছে মানে বা অর্থ। তাহলে সেই বাক্যটা কি অর্থ প্রকাশ করছে সেই ভিত্তিতে আমরা ভাগ করি, এবং সেই ভাগ করে যদি আমরা সেন্টেন্সকে ভাগ করি মিনিং ওয়াইজ, তখন পাঁচটা আলাদা আলাদা সেন্টেন্স পাবো, মানে সেন্টেন্সের পাঁচটা ভাগ পাবো। আর যদি স্ট্রাকচার ওয়াইজ ভাগ করি, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, একটা মানুষের যেমন গঠন হয় রোগা মোটা, তা সেন্টেন্সেরও এরকম গঠন আছে যে সেন্টেন্সে কিভাবে সেন্টেন্সের মধ্যে কিভাবে শব্দকে সাজানো হয়েছে সেই গঠন অনুযায়ী কিন্তু স্ট্রাকচার ওয়াইজ ভাবে ভাগ করা যায়। তাহলে স্ট্রাকচার ওয়াইজ বা গঠনের ভিত্তিতে সেন্টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। পরে জানবো কি কি ভাগ করা হয়েছে, এখন তোমরা জেনে নেবে কি কি ভিত্তিতে ভাগ করা হয়েছে। আর থার্ড ভিত্তি হচ্ছে ইয়েস নো ওয়াইজ, হ্যাঁ বা না ওয়াইজ। তাহলে একটা বাক্যকে যদি আমি প্রশ্ন করি যে সে হ্যাঁ বাচকে বলছে বা না বাচকে বলছে, আমি স্কুলে যাই, এটা হচ্ছে হ্যাঁ বাচকে। আর আমি যদি বলি আমি স্কুলে যাই না, এটা না বাচক। তাহলে এইভাবে দুভাগে ভাগ করা যায়, হ্যাঁ বাচক না বাচক। একটা বাক্য যখন বলা হচ্ছে তখন সেটা হ্যাঁ বাচকে বলা হচ্ছে না বাচকে বলা হচ্ছে, এই ভিত্তিতে দুভাগে ভাগ হচ্ছে। তাহলে কটা ভিত্তি আছে বাক্যকে ভাগ করার? এক হচ্ছে মিনিং ওয়াইজ, সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ, আর ইয়েস নো ওয়াইজ। মিনিং ওয়াইজ পাঁচটা ভাগ, স্ট্রাকচার ওয়াইজ চারটে ভাগ, ইয়েস নো ওয়াইজ দুটো ভাগ। তাহলে চলো এবারে প্রত্যেকটা ভাগের প্রত্যেকটা যে বাক্যের ধরন আছে সেটা আমরা দেখে নেব। এখানে আমি লিখে দিয়েছি যে মিনিং ওয়াইজ সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো মিনিং ওয়াইজ সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়? পাঁচ ভাগে। তাহলে পাঁচটা ভাগ কি? প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো অনেকেই করো কিন্তু তার উচ্চারণগুলো তোমরা ঠিকঠাক করে বলো না, এগুলো একটা সমস্যা। তাই আমি যখন উচ্চারণ বলছি তখন তোমরা চাইলে বাংলায় ওটা লিখে নিতে পারো বা মনের মধ্যে ভালো করে গেঁথে নিতে পারো। তাহলে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো আমি যেমন সিলেবেলে ভাগ করে উচ্চারণ শিখিয়েছিলাম প্রোনাউন্সিয়েশন চ্যাপ্টারে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স বা লেটার্সের উচ্চারণ কিভাবে আমি শিখিয়েছিলাম। এখানে ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম বলা যায়। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অপটেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এগুলো যদি বাংলা জানতে চাও তাহলে দেখো এটা হচ্ছে বক্তব্যমূলক বাক্য বা বর্ণনামূলক, বক্তব্যমূলক বা বর্ণনামূলক। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক। আর ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক। অপটেটিভ হচ্ছে প্রার্থনা সূচক। আর এক্সক্লামেটরি হচ্ছে আবেগ সূচক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বক্তব্যমূলক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা সূচক, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ সূচক। এগুলো পড়াতে গেলে অনেকটা সময় লাগে, তাই আমি চাইছি যে এই ভিডিওটার মধ্যে তোমরা শুধু কাইন্ড অফ সেন্টেন্সের মিনিং ওয়াইজটাই জানবে, পরেরটা আবার অন্য ভিডিওতে মানে পরের ভিডিওতে জানবে। এগুলোকে এখন ভালো করে ডিসকাস করে ভালো করে এক্সপ্লেন করবো তোমাদের সামনে। চলো এক একটা সেন্টেন্স দেখবো সেগুলোর কি ধরন, কি তার মানে কি সেই সেন্টেন্স ব্যক্ত করছে আর কিভাবে সেই সেন্টেন্সকে সাজাতে হয়, গঠন করতে হয়। চলো দেখা যাক। দেখো এখানে আমি প্রথম লিখে নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স। মিনিং ওয়াইজের প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি বিস্তারে জানবো এবারে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বক্তব্যমূলক বা বর্ণনামূলক। তার মানে এই নামটা থেকে তোমরা বুঝতে পারছো অ্যাসার্টিভ সেন্টেন্স কি বোঝাতে চায়। তাহলে আমি লিখতে পারি যে সেন্টেন্স
কোনো বক্তব্য বা বর্ণনা ব্যক্ত করে। তাহলে যে সেন্টেন্স কোনো বক্তব্য বা বর্ণনা ব্যক্ত করে সেই সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবারও বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ কেন হচ্ছে? কারণ ডিক্লারেটিভ কেন বলছে? ডিক্লেয়ার করছে, আমি কোনো কিছু নিয়ে ডিক্লেয়ার করছি, তাই এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। যেমন ধরে নাও এটা একটা কি, এটা একটা রুম, তাহলে আমি বলতে পারি দিস ইজ আ রুম। তাহলে এই রুমটা সম্বন্ধে আমি বললাম দিস ইজ আ রুম। আবার যদি বলি এই রুমটা খুব ছোট, তাহলে বলতে পারি দিস রুম ইজ ভেরি স্মল। দিস রুম ইজ ভেরি স্মল। তাহলে এই রুমটা সম্বন্ধে বলছি বা এই রুমটা বর্ণনা দিচ্ছি। যদি কোনো ফ্লাওয়ারের সম্বন্ধে তোমরা বলতে চাও তাহলে দিস ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল বলতে পারো। তাহলে ফ্লাওয়ারের বর্ণনা দিচ্ছ, তোমাদের সম্বন্ধে বলতে পারো। তোমরা যদি বলো যে মাই মাদার লাভস মি সো মাচ, তাহলে কি হচ্ছে? তোমার মার সম্বন্ধে বলছো, তাহলে তোমার মা তোমাকে খুব ভালোবাসে, তাহলে তোমার মার সম্বন্ধে বলছো। তাহলে কোনো কিছু সম্বন্ধে বা কোনো কিছুর বর্ণনা দিলে সেটা আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি অ্যাসার্ট করছি, ব্যক্ত করছি। তাহলে আমি কোনো কিছু বক্তব্য বা ব্যক্ত করলে বা কোনো কিছু সম্বন্ধে বললে আমি ওটাও লিখে নিচ্ছি যে কোনো কিছু সম্বন্ধে বলি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলায় হচ্ছে বক্তব্যমূলক বা বর্ণনামূলক বাক্য। এটাকে আবার ইংলিশে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে। আর এই সেন্টেন্স দ্বারা কোনো বক্তব্য বা বর্ণনা ব্যক্ত করা হয়। বর্ণনা বা বক্তব্য যে কোনো সম্বন্ধে হতে পারে। আমার স্কুল খুব ভালো, আমার টিচার্সটা খুব ভালো, তাহলে এগুলো আমি কার সম্বন্ধে বলছি? স্কুলের সম্বন্ধে, টিচার সম্বন্ধে। তাহলে কারোর সম্বন্ধে বা কারোর বর্ণনা দেওয়াকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্বন্ধে বলা হয়, কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়, সেই সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এবারে এই সেন্টেন্স দ্বারা কোনো অবস্থা বা কোনো ঘটনাকেও বর্ণনা করা যায়। যেমন আমি যদি এক্সাম্পল নিই, দ্য আইস ইজ কোল্ড, বরফটি ঠান্ডা। তাহলে এটা বরফের সম্বন্ধে বলছি, বরফের বর্ণনা দিচ্ছি যে বরফটা কেমন, ঠান্ডা। তাই এটা বর্ণনা সূচক বা বর্ণনামূলক বা বক্তব্যমূলক। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, তাহলে ফুলটি হয় সুন্দর। তাহলে এটা ফুলের সম্বন্ধে বলছি, ফুলের বর্ণনা দিচ্ছি, তাই এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝেছো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয়, কিভাবে তার সেন্টেন্স ফরমেশন হয়, তার বাক্য গঠন কিভাবে হয়, প্রথমে কি বসে তারপরে কি বসে, সেটা একটু জেনে নেব। তাহলে এখানে আমি লিখলাম প্যাটার্ন, বা কেমন প্যাটার্নে হয়, কেমন ধরনের হয়। তাহলে প্রথমে এখানে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। এই যে সাবজেক্ট ভার্ব এগুলো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, সেটাও পড়াবো। পার্টস অফ স্পিচ কাকে বলে, কটা ভাগ আছে, নাউন কি, প্রোনাউন কি, প্রিপোজিশন কি, সবকিছু পড়াবো। তার আগে তোমরা এখানে একটু ধারণা নিয়ে যাও। এখানে প্রথম দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটা করছে, কাজটা যার দ্বারা সম্পন্ন হচ্ছে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কি ক্রিয়া করছে, কি কাজ করছে, সেটা হচ্ছে ভার্ব। অবজেক্ট হচ্ছে ক্রিয়াকে যদি প্রশ্ন করি, তাহলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে এখানে আমি বলছি দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, মানে ফুলটি হয় সুন্দর। তাহলে এখানে কর্তা কে, কার সম্বন্ধে পুরো বাক্যটা বলছি, কার সম্বন্ধে কথা বলছি, কার বর্ণনা দিচ্ছি, তাহলে ফ্লাওয়ারের, তাহলে সেই ফুলের।
তাহলে ফুলটা হচ্ছে কর্তা। এবার ক্রিয়া সে কি করছে, ফুলটা হয়, তাহলে ফুল হচ্ছে, ফুল হয় মানে ফুল হতে থাকে, তাহলে হতে থাকা বা ইজটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দা ফ্লাওয়ার হবে কর্তা, ভার্ব হবে ইজ, আর অবজেক্ট কি হচ্ছে। যদি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে ক্রিয়া হচ্ছে এখানে হচ্ছে বা হয়, তাহলে কি হয়, ফুলটা কি হয়, তখন আমি উত্তরে কি পাবো, যে ফুলটা হয় সুন্দর। তাহলে এই যে সুন্দরটা হচ্ছে অবজেক্ট, বিউটিফুলটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন কিভাবে হবে, প্রথম সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তোমরা কিন্তু একেবারেই সেন্টেন্স গঠন শিখে যাবে না। এখন আপাতত শেখো যে সেন্টেন্স কিভাবে ভাগ করছি, কিভাবে সেই ভাগের মধ্যে প্যাটার্নগুলো ফলো করছে সেন্টেন্সরা, এগুলো এখন শেখো। পরে সেন্টেন্স বানানো তোমরা আরো ভালো করে শিখবে যখন আমি টেন্সে পৌঁছে যাব। তাহলে এখন তোমাদের অত ভালো করে কিছু জানার দরকার নেই যে কিভাবে সেন্টেন্স ফর্ম করব, কোন টেন্সে আছে, কোন কালে আছে। এখন আপাতত জেনে রাখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এবং তার মধ্যে একটা এক্সাম্পল জেনে রাখো, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, দ্য আইস ইজ কোল্ড, আওয়ার স্কুল ইজ ভেরি বিগ, আওয়ার স্কুল ইজ ভেরি বিগ। তাহলে আওয়ার স্কুল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ভেরি বিগ হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা বুঝেছো। চলো এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। এখন দেখলাম অ্যাসার্টিভ, এবার দেখো ইন্টারোগেটিভ। এটা আমি মুছে দিচ্ছি আর দিয়ে এখানে লিখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের বাংলা আমি বলেছি প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রথম জানে রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্য। আরেকটা আমি জিনিস বলে দিই, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা আগে যেটা বললাম বর্ণনামূলক বাক্য, তারপরে ফুল স্টপ বসে। এখানে কিন্তু একটা অন্যরকম জিনিস আসবে, সেটা পরে বলছি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যা কিছু প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়। তাহলে এই সেন্টেন্সগুলোকে বলতে পারি যে এরা হচ্ছে আস্কিং সেন্টেন্স। আস্কিং মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, বলতে পারো আস্কিং সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কেউ কাউকে বা অনেকে অনেককে প্রশ্ন করছে, সেই সেন্টেন্সটাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। আমি যদি বলি এই তুই ভালো আছিস, তাহলে আমি একজনকে বললাম যে এই তুই ভালো আছিস, তাহলে এই যে পুরো বাক্যটা বললাম এই তুই ভালো আছিস, এই বাক্যটা কি করলাম, আমি প্রশ্ন করার জন্য আমি এই বাক্যটা ব্যবহার করলাম। তাহলে এই বাক্যটাকে বলবো কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আস্কিং সেন্টেন্সও বলা হয়। এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক বসে। একটু ভালো করে লিখি, তোমরা বুঝতে পারবে না। কোয়েশ্চেন মার্ক বসে। তাহলে আমরা জেনেছিলাম যে ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে সবসময় ফুল স্টপ বসে, কারণ আমি একটা বর্ণনা করলাম, শেষ করে দিলাম, বাক্যটা শেষ। কিন্তু এখানে আস্কিং সেন্টেন্স, আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করলে কাউকে কোনো জিনিস, তাহলে সেই সেন্টেন্সের পরে কি বসে, জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে বা কোয়েশ্চেন মার্ক বসে। তাহলে কোয়েশ্চেন মার্ক কেন বসে, এইরকম। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রত্যেক সেন্টেন্সের পরে এটা বসবেই, তবে সেটাকে আমি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এবং যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা এটাকে বলা হয় আস্কিং সেন্টেন্স, আস্ক করা, জিজ্ঞেস করা। যেহেতু এই সেন্টেন্সগুলো দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এটাকে বলা হয় আস্কিং সেন্টেন্সও বলা হয়।
আর এই সেন্টেন্সের শেষে সব সময় কি হবে কোশ্চেন মার্ক বসবে, কিন্তু ডিক্লারেটিভ সেন্টেন্সের পরে সব সময় ফুল স্টপ বসবে। চলো এবার দেখে নিই এই সেন্টেন্স কিভাবে গঠন হয়। দেখো এখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা লিখে নিয়েছি। তাহলে গঠন কিভাবে হয়, তিন প্রকারের গঠন হয়। প্রথম হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি লিখেছিলাম যে প্রথম সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। কিন্তু এখানে প্রথম ভার্ব বসছে, অবজেক্ট বসছে, তারপরে প্রথম ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে অবজেক্ট বসছে, এবং প্রত্যেকটা পরে কিন্তু কোশ্চেন মার্ক হবে। তাহলে দেখে নিই কিভাবে হচ্ছে। প্রথম ক্রিয়া, তাহলে আমি যদি তুমি কি খেলতে পারো, তাহলে কি দেবো ভার্ব, পারা, ইংরেজি ক্যান। ক্যান সাবজেক্ট কি হবে ইউ, ক্যান ইউ, ক্যান ইউ প্লে। তাহলে কি বলছে এখানে, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, প্লে মানে খেলা। তুমি কি খেলতে পারো, তাহলে ক্যান হচ্ছে ভার্ব, ভার্ব কিন্তু প্রথমে বসে গেল, সাবজেক্ট ইউ তারপরে বসবে, অবজেক্ট হচ্ছে প্লে, কি পারো খেলতে, তাহলে প্লেটা হচ্ছে তারপরে বসবে। তাহলে এইভাবে সাজিয়ে একটা হলো বাক্য। তাহলে এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যদি আমি এখানে বলতে চাই যে হেল্পিং ভার্ব দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম হয়। হেল্পিং, হেল্প মানে সাহায্য করা, হেল্পিং মানে সাহায্যকারী, আর হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে যে ক্রিয়া সাহায্য করে একটা বাক্যকে পুরোপুরি গঠন করতে, তাকে বলবো আমরা হেল্পিং ভার্ব। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখানে মেইন ভার্ব, আমি যে প্রথমে বললাম যে তুমি কি খেলতে পারো, তাহলে এই পারাটা হচ্ছে মেইন ভার্ব। আর এখানে কি হবে, এখানে মেইন ভার্ব হবে, এখানে হেল্পিং ভার্ব হবে। ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও, তুমি কি খেলতে চাও, তাহলে ডু ইউ ওয়ান্ট টু প্লে। তাহলে ডু মানে হচ্ছে হেল্পিং ভার্ব, ইউ মানে হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট তুমি কি খেলতে চাও, এখানে চাওয়া, আমি যাকে জিজ্ঞেস করছি তার চাওয়াটা হচ্ছে মেন ভার্ব, খেলাটা কিন্তু মেন ভার্ব নয়। এবার তুমি কি চাও, খেলতে, তাহলে খেলতেটা অবজেক্ট। সবসময় বলছি আমি, আরো অনেকবার বলবো যে যখন ভার্ব বা ক্রিয়াকে প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পাবো। তুমি কি খেলতে চাও, তাহলে চাওয়াটা হচ্ছে মেন ভার্ব, চাওয়াটা হচ্ছে মেন ভার্ব। তাহলে ভার্বকে যদি প্রশ্ন করি যে কি চাও, তাহলে আমি উত্তরে পাবো কি খেলতে। তাহলে খেলাটা হচ্ছে এখানে অবজেক্ট, আর চাওয়াটা হচ্ছে মেন ভার্ব। তাহলে প্রথম হেল্পিং ভার্ব ডু, তারপরে সাবজেক্ট ইউ, মেন ভার্ব হচ্ছে ওয়ান্ট, আর টু প্লে হচ্ছে অবজেক্ট। তাহলে ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়। আরো একভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আস্কিং সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, গঠন করা হয়। কিভাবে হয়, আমি যদি বলি হোয়ার ডু ইউ লিভ, তাহলে এখানে বলবো হোয়ার, ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, তাই এই শব্দগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। পুরো ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে একটা ক্লাস আমি অবশ্যই নেব। আর ডব্লিউএইচ ফ্যামিলি ওয়ার্ড অনেক হয়, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো নিয়ে মানে তাদের পুরো পরিবার আছে আর কি। ডব্লিউএইচ ওয়ার্ডের একটা পুরো পরিবার আছে, যেখানে ডব্লিউএইচ দিয়েই শব্দগুলো শুরু হবে, এবং সেগুলো ব্যবহার হয় প্রশ্ন করতে বা ইন্টারোগেট, কারোর সাথে ইন্টারোগেট করতে, কারোর সঙ্গে বাক্যালাপ করতে আমাদের ব্যবহার হয়। তাহলে হোয়ার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। হোয়ার ডু ইউ, এই অক্সিলারি ভার্ব, এটা হেল্পিং ভার্ব বলা হয়। তাহলে অক্সিলারি ভার্ব কি ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, লিভ হচ্ছে মেন ভার্ব, কোথায় তুমি থাকো। তাহলে হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি থাকো। তাহলে এই তিন ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম বা গঠন করা হয়। ফর্ম করা হয় মানে গঠন করা হয় এই তিন ভাবে। তোমরা এগুলো ভালো করে লিখে নাও আর ভালো করে দেখবেও পরে যে কিভাবে গঠন হচ্ছে। আর তোমরা যদি চেষ্টা করো যে কোনো সেন্টেন্স তোমরা নিজে থেকে গঠন করবে, তাহলে চেষ্টা অবশ্যই করো, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই ভুল হলেও। আর যদি সেগুলো আমাদের ঠিক করেও নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিখতে পারো, ভ্যালি কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে লিখতে পারো যে আমি এটা করেছি, ঠিক করেছি কিনা। যদি ভুল করো তাহলে আমি ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। বা কমেন্টেও তোমরা জিজ্ঞেস করতে পারো যে এই সেন্টেন্সটা আমি ঠিক গঠন করেছি কিনা।
তাহলে এই তিন ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হয়। চলো ইন্টারোগেটিভ আমি বুঝিয়ে দিলাম, এবার তোমাদেরকে বোঝাবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। এগুলো একটু কঠিন মনে হলেও এগুলো তোমরা প্রথম মুখস্থ করো, আমি বলছি মুখস্থ করো, মুখস্থ করে করে পড়ো, পড়ে তারপরে যখন বারবার এগুলো প্র্যাকটিস করবে তখন একটা ধারণা জন্মে গেলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখন প্রথম মনে হবে খুবই কঠিন। তাহলে এখানে লিখে নিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক, অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে বাংলাটা আমি লিখে নিই অনুজ্ঞাসূচক। তাহলে অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাদেরকে বলবো বা কাকে বলবো? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝানো হয়। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝানো হয় সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। মানে এমন সেন্টেন্স বা এমন বাক্য বা এমন বাচ্য মানে যে কথাগুলো আমরা বলি সেই সেন্টেন্স দ্বারা যদি আমরা কোনো আদেশ বোঝাই, কোনো অনুরোধ বোঝাই, কোনো উপদেশ বোঝাই, কোনো নিষেধ বোঝাই, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলবো। চলো একটা তোমাদের এমনি আমি উদাহরণ দিই। যদি ধরি আদেশ, তাহলে আমাদের মা বাবারা আমাদেরকে আদেশ করে যে এই ওখানে যা ওটা নিয়ে আয়, তাহলে এটা একটা আদেশ। যে গ্লাসটা নিয়ে আয়, তো এটা একটা আদেশ। যদি বলে অনুরোধ, তাহলে কেউ আমাদেরকে যদি অনুরোধ করে দয়া করে আমার প্রজেক্টের এই কাজটা করে দিস, অনেকে তোমাদের বলে, অনেকে বন্ধুরা যে আমাকে দয়া করে প্রজেক্টের ড্রয়িংটা করে দিস, বা এই প্রজেক্টের এই লেখাটা আমাকে পাঠাস, আমি দেখে নেব, আমি করে নেব, একটু আমাদের পরীক্ষার সময় হেল্প করিস, একটু আমাকে পরীক্ষার সময় হেল্প করিস বলে দিস। তাহলে এগুলো কি করছে? অনুরোধ করছে। তাহলে এগুলো অনুরোধ বোঝায়। এবারে এখানে বলেছে উপদেশ, তাহলে উপদেশ যদি আমি একটা বলি যে সব সময় সত্যি কথা বলবে, তাহলে এটা একটা উপদেশ। বড়দের সঙ্গে ভালো করে কথা বলবে, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবে, শিক্ষকদের সব সময় সম্মান দেবে, তাহলে এগুলো কি? উপদেশ। আমি উপদেশ দিচ্ছি কাউকে। আর যদি বলি নিষেধ, এই ওখানে যাবে না, ওটা করবে না, সেটা করবে না, কখনো মিথ্যা কথা বলবে না, তাহলে এটা হচ্ছে নিষেধ। তাহলে যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। একটু দেখে নিই, যেমন একটা যদি আদেশ দেখি, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, আমি এগুলো লিখলাম, আমি কোনো স্টুডেন্টকে বললাম যে সে ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দাও, তাহলে একটা আদেশ করলাম, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। মানে ক্লিন মানে পরিষ্কার করো, দা ব্ল্যাকবোর্ড, দা বসানোর ক্ষেত্রে টি ব্যবহার হয়। ভালো করে দেখো, ব্ল্যাকবোর্ডের আগে আমি কি বসালাম? দা, তাহলে ব্ল্যাকবোর্ড টি। দা ট্রি যখন বলবো তাহলে গাছ টি। দা বেঞ্চ যখন বলবো বেঞ্চ টি। দা চক যখন বলবো চক টি। আর অন্য কোনো চককে কিন্তু বোঝানো হচ্ছে না, দা চক বলছি মানে চকটি, একটা চককে নির্দিষ্ট করে বোঝানো হয়। দাটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি। তাহলে ক্লিন দা ব্ল্যাকবোর্ড, পরিষ্কার করো ব্ল্যাকবোর্ড টি, তাহলে এটা একটা আদেশ। আমি যদি বলি অনুরোধ, প্লিজ ব্রিং আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে এক গ্লাস জল আনো। প্লিজ মানে দয়া করে, ব্রিং মানে আনো বা বয়ে আনো, এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল, দয়া করে এক গ্লাস জল আনো, তাহলে এটা একটা অনুরোধ। এবার যদি বলি উপদেশ, তাহলে ওবে ইওর টিচার্স হবে, ওবে ইওর টিচার্স, শিক্ষকদের মান্য করে চলবে। ওবে মানে মান্য করা, তাহলে ওবে ইওর টিচার্স মানে টিচার্সদের সবসময়
মান্য করবে। আরেকটা যদি নিষেধ বলি, ডু নট টেল এ লাই, মানে মিথ্যে কথা বলো না। টেল মানে বলা, লাই মানে মিথ্যে, তাহলে মিথ্যে কথা বলো না। তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এবার ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম হয় সেটা জানবো, বা কিভাবে প্যাটার্ন, ইম্পারেটিভ সেন্টেন্সে কি প্যাটার্ন আছে, কিভাবে বাক্যটা ফর্ম করতে হয়, গঠন করতে হয় সেটা জানবো। তাহলে প্যাটার্ন কি হবে দেখাচ্ছি। আদেশ বা অর্ডার, আদেশ বা অর্ডার করি, তাহলে কি হবে, এখানে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখানে কিন্তু সাবজেক্ট নেই। আমি যদি বলি ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, আচ্ছা ওটা আরেকবার বলে দিলাম, এবার একটা অন্য উদাহরণ দিচ্ছি। যদি বলি ডু দ্য হোমওয়ার্ক, মানে হোমওয়ার্কটি করো, তাহলে এটা একটা আদেশ। কিভাবে ফর্ম হচ্ছে, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট বসছে। এখানে তুমি হোমওয়ার্কটি করো, সেটা কি আমরা বলি, শুধু বলি হোমওয়ার্কটি করো, তাহলে তুমিটা উচ্চ থাকে, ওই জন্য এখানে সাবজেক্ট হয় না, ভার্ব প্লাস অবজেক্ট, ডু দ্য হোমওয়ার্ক। মানে এখানে বলতে চাইছি ইউ ডু দ্য হোমওয়ার্ক, কিন্তু ইউটা উচ্চ যাচ্ছে, শুধু বলছি ডু দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্কটি করো। সেকেন্ড হচ্ছে যদি আমি অনুরোধ করি, অনুরোধ বা রিকোয়েস্ট, তাহলে কিভাবে বাক্য গঠন হবে, তাহলে কিভাবে বাক্য গঠন হবে, প্লিজ ভার্ব অবজেক্ট। তাহলে আমি যদি বলি প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটা পেন দাও, তাহলে প্লিজ প্রথমে বসাচ্ছি, ভার্ব মানে গিভ দাও, আর অবজেক্ট মানে কি দাও, আমাকে, অবজেক্ট মানে কাকে দাও, আমাকে, এ পেন মানে এটা হচ্ছে বাক্যের রিমেনিং অংশ। তাহলে তুমি আমাকে একটা পেন দাও, তুমি হচ্ছে সাবজেক্ট, তুমি কিন্তু এখানে লিখছি না, এখানে শুধু প্লিজ আছে, প্রথমে প্লিজ, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, প্লিজ গিভ মি আ পেন, আমাকে একটা পেন দাও, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার ভাগ হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ, কিভাবে ফর্ম করব এই বাক্যটা। এবার যদি নিষেধ করি, নিষেধ করলে কি হবে, প্রথমে ডু নট, নিষেধ মানে কিছু না করতে বলছি, তাই ডু নট, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, কোনোটাই কিন্তু সাবজেক্ট বসবে না। তাহলে আমি যদি বলি ডু নট গো আউটসাইড, বাইরে যেও না, তাহলে তুমি বাইরে যেও না, তুমি সাবজেক্ট, তুমি বসবে না এখানে, তাহলে ডু নট ভার্ব অবজেক্ট, ডু নট গো আউটসাইড, কোথায় যেও না, বাইরে, তাই তুমি বাইরে যেও না বা বাইরে যেও না একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা নিষেধের মধ্যে পড়ছে, তাহলে প্রথম ডু নট দেব, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দেব, ডু নট গো আউটসাইড। এবার দেখো উপদেশ দিলে, উপদেশ দিলে কিভাবে বাক্য ফর্মেশন হয়। এখানে উপদেশ অলওয়েজ দিই, আমরা অলওয়েজ দিই বা নেভার দিই অনেক সময়, তারপর ভার্ব দিই, তারপর অবজেক্ট। তাহলে আমি যদি বলি অলওয়েজ ওবে ইয়োর প্যারেন্টস, তাহলে এটা আমি একটা উপদেশ দিলাম যে সবসময় বাবা মাকে মান্য করবে, তাহলে ওবে, অলওয়েজ হচ্ছে এই অলওয়েজটাকে দিলাম, ওবে মানে কি, মান্য করা, মানে কি ভার্ব, এখানে অলওয়েজ প্লাস হবে না, অলওয়েজ বা নেভার হবে, মান্য করা মানে ভার্ব, তারপর অবজেক্ট। নেভার দিয়ে যদি কোনো ফর্ম করি তাহলে কি হবে, যে নেভার গো আউটসাইড ইন দ্য নাইট, রাতে কখনো বাইরে বেরোবে না, তাহলে এটা একটা উপদেশ তোমরা ধরে নাও। তাহলে নেভার গো আউটসাইড, তাহলে নেভার বলছি, অলওয়েজ তখন ব্যবহার করছি না কিন্তু, তারপরে গো মানে যাওয়া, ভার্ব, কোথায়, আউটসাইড, অবজেক্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম হয় এবং তাদের নিষেধ, উপদেশ, আদেশ, অনুরোধ এগুলো কিভাবে আলাদা আলাদা ফর্ম হয়।
তাহলে এবার জানবো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয়, যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয় তাকে বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স। তাহলে ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয়, যেমন আমার যদি ইচ্ছা হয়, তোমাদের অনেকেরই এটা ইচ্ছা হয় যে যদি আমার কাছে একটা আইফোন থাকতো, তোমাদের এরকম ইচ্ছা হয় তো যদি আমার কাছে একটা আইফোন থাকতো, যদি একটা আইপ্যাড থাকতো, যদি একটা ম্যাকবুক থাকতো। তাই এই ইচ্ছাগুলো কি, এগুলো হচ্ছে এই ইচ্ছাগুলো যখন কোনো আমরা বাক্য দিয়ে প্রকাশ করব তখন সেটাকে বলবো অপটেটিভ সেন্টেন্স। বা আমরা অনেক প্রার্থনা করি যে ভগবান সবার মঙ্গল করুন, আল্লাহ সবার মঙ্গল করুন, তাহলে এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এই অপটেটিভ সেন্টেন্সের প্যাটার্ন বা ফরমেশন কেমন সেটা জেনে নেব। দেখো প্রথম হচ্ছে মে বসবে, মে বা ইফ, মে বা ইফ প্রথম বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আমি যদি বলি মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এখানে কি বলছি, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে মে গড, মে বসাচ্ছি প্রথমে, তারপর কি বসাচ্ছি, সরি আমি একটা এখানে ভুল লিখেছি, এখানে হবে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে ভার্ব হবে। এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে জেনেছি যে সাবজেক্ট ওখানে হয় না, সাবজেক্ট আমরা উচ্চ থাকে, সাবজেক্ট আমরা বলি না, যেমন যাও আমরা বলছি কি তুমি যাও, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট থাকবে যে ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে ভগবানটা কি সাবজেক্ট, তাহলে মে গড ব্লেস ইউ, তাহলে ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে মেটা হচ্ছে মে বসাচ্ছি বা ইফ বসাতে পারি, ইফ এখন বসবে না, ভার্ব বসাচ্ছি, এই ভার্বের আগে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি গড, ব্লেস মানে মঙ্গল করা, তাহলে মঙ্গল করাটা ভার্ব, কাকে ব্লেস করবে সেটা অবজেক্ট, ভার্বকে প্রশ্ন করছি কাকে, তাহলে ইউটা হচ্ছে অবজেক্ট। আমি যদি ইফ দিয়ে একটা বাক্য গঠন করি, ইফ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে, যদি আমি পাখি হতাম, যদি আমি পাখি হতাম, এটা আমার একটা ইচ্ছা, তাহলে এই ইচ্ছাটাকে কিভাবে প্রকাশ করছি, ইফ প্রথম দিচ্ছি, তারপরে ভার্ব দিচ্ছি, তারপরে অবজেক্ট দিচ্ছি। তাহলে এইরকম ভাবে অপটেটিভ সেন্টেন্সের গঠন হয়। তোমরা আমি যেগুলো বলছি সেগুলো শুধু মুখস্থ করো, একটু মাথায় নাও, একটু বোঝো, তাহলে হয়ে যাবে। পরে পরে যে ক্লাসগুলো হবে, টেন্সের ক্লাস হবে বা পার্টস অফ স্পিচের ক্লাস হবে, তখন তোমরা আরো ভালোভাবে বাক্য গঠন করতে শিখবে। আমি যে একটা উদাহরণ দিলাম, যদি আমার কাছে আইফোন থাকতো, তাহলে কি হবে, ইফ আই হ্যাড এ আইফোন, যদি আমার কাছে আইফোন থাকতো, তাহলে এটা একটা ইচ্ছা, তাহলে এটা কি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সকে এইভাবে গঠন করা হয়, এবং অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা আশা করি বুঝতে পারবে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই ভিডিওর পার্টে সেন্টেন্সের দুটো পার্ট করবে, যেমন প্রোনাউন্সিয়েশন অফ লেটার্সটা অনেক বড় ভিডিও হয়ে গেছে, তোমরা দেখতে মানে ইচ্ছা করবে না আশা করি মানে সবার। তাই এই সেন্টেন্স চ্যাপ্টারটা আমরা দুটো ভাগে ভাগ করে দেব। প্রথম পার্ট 1 ভিডিও দেব, যেটাতে শুধু মিনিং ওয়াইজ ভাগগুলো থাকবে, তারপরে ভিডিওতে মানে পার্ট 2 তে আমরা বাকিগুলো কভার করব। তাহলে এবার আসা যাক এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি মানে কি, আবেগ সূচক। তাহলে এখানে আমি আবেগ সূচক লিখে দিচ্ছি, যেহেতু এক্সক্লামেটরি বাংলা হচ্ছে আবেগ সূচক। তাহলে আবেগ সূচক বাক্য কাকে বলা হয়, তাহলে আবেগ প্রবণ ভাবে যে বাক্য আমরা বলি, তাহলে আবেগপ্রবণ ভাবে যে বাক্য আমরা বলি সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বা যে বাক্য দ্বারা কোনো আবেগ প্রকাশ করা হয়, যে বাক্য দ্বারা কোনো আবেগ প্রকাশ করা হয়।
আবেগ অনেক রকমের হতে পারে, রাগ হতে পারে, খুশি হতে পারে, খুব উৎফুল্ল হয়ে কোনো কথা বলতে পারে, দুঃখ হতে পারে, বা কেউ ডিপ্রেসড হলে সে আরেক রকম কথা বলবে। তাহলে আবেগ মানে আমাদের যে মনের যে আবেগ সেগুলো প্রকাশ করি, দুঃখ, কান্না, হাসি, রাগ, এগুলো যেসব বাক্য দিয়ে প্রকাশ করি সেই বাক্যগুলোকে বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগ সূচক বাক্য। এই বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক বা আবেগ সূচক চিহ্ন অবশ্যই বসবে। আবেগ সূচক চিহ্ন বসে। তাহলে বাক্যের শেষে আবেগ সূচক চিহ্ন বসবে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি বসেছিল? কোশ্চেন মার্ক। এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আবেগ সূচক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক অবশ্যই বসবে। চলো আমরা দেখে নিই এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে সাজাতে হয়, কিভাবে তার বাক্য গঠন হয়, কি তার প্যাটার্ন। এর প্যাটার্ন অনেক ধরনের হয়, আমি ছোট করে তোমাদের দুটো প্যাটার্ন বলবো। প্রথম হচ্ছে হোয়াট বা হাউ বসবে, তারপরে অবজেক্ট বসবে। এটা কিন্তু অবজেক্ট এরকম ভাবে আমি লিখছি অবজেক্টটাকে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। তারপরে যদি রিমেনিং মানে বাকি কিছু থাকে, রিমেনিংটা আমি আর দিচ্ছি। রিমেনিং এর বানান যদি তোমরা জেনে রাখতে চাও তাহলে দেখো আর ই এম এ আই এন আই এন জি, রিমেনিং। তাহলে প্রথম আমি যদি বলি কি সুন্দর এই ফুলটা, তাহলে হাউ বিউটিফুল দিস ফ্লাওয়ার ইজ। বিস্ময়সূচক চিহ্ন বসবে এরকম, তাহলে এটা বিস্ময়সূচক চিহ্ন। হাউ বিউটিফুল দিস ফ্লাওয়ার ইজ, কি সুন্দর এই ফুলটা। তাহলে প্রথম হাউ বা হোয়াট বসবে, তারপর অবজেক্ট মানে বিউটিফুল, কেমন ফুলটা কেমন, তাহলে বিউটিফুল। দা ফ্লাওয়ার মানে সাবজেক্ট যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, আর ইজ মানে ভার্ব, আর এখানে রিমেনিং কিছু নেই তাই দিইনি। সেকেন্ড ফরমেশন, সেকেন্ড প্যাটার্ন হচ্ছে এক্সক্লামেশন ওয়ার্ড। এক্সক্লামেশন ওয়ার্ড মানে বিস্ময়সূচক শব্দ অনেক কিছু হয়, প্লাস মার্ক, এক্সক্লামেশন মার্ক বসবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথম এক্সক্লামেশন ওয়ার্ড, আমি যদি বলি হুরে আমরা খেলাটা জিতে গেছি, আমি বলি হে আমরা খেলাটা জিতে গেছি, এটা বলি না এক্সাইটমেন্টে, তাই এখানে বলতে পারি হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এখানে যদি বলি হুরে, তাহলে আমরা আবেগপ্রবণ ভাবে একটা শব্দ বেরিয়ে আসে, সেটা হচ্ছে হুরে। হুরে এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন ওয়ার্ড এটা, এক্সক্লামেশন মার্ক এটা, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেমন বর্ণনা দেয় যে আমরা খেলাটা জিতে গেছি, তাহলে খেলা আর আমাদের সম্পর্কে বর্ণনা দিচ্ছি, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, তাহলে উই হ্যাভ won the match। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু এখানে কি হচ্ছে ফুল স্টপ বসছে, আর এখানে এক্সক্লামেশন মার্ক কিন্তু বসে গেছে অলরেডি, ওই জন্য ফুল স্টপ এখানে বসে যাচ্ছে। তাই এই আরেকটা গঠন হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আশা করি তোমরা মিনিং ওয়াইজ সেন্টেন্সকে যেভাবে পাঁচটি ভাগে যে ভাগ করা হয়, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, সেকেন্ড হচ্ছে প্রথম অ্যাসার্টিভ, সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, তারপর অবজেক্টিভ, তারপর এক্সক্লামেটরি। এই পাঁচটা সেন্টেন্স আশা করি ভালো করে বুঝেছো। আরো যদি एग्जांपल চাও তাহলে কমেন্টে জানাবে, প্রত্যেকটা সেন্টেন্সে ভাগ নিয়ে আরো ভিডিও হতে পারে, সেগুলো তোমরা জানাবে। আর আপাতত এগুলো জানলে তোমাদের অসুবিধা হবে না আমি বোধ করছি, আর এগুলো তোমরা ভালো করে পড়ো। পরের পার্টে সেন্টেন্স নিয়ে আরো আলোচনা হবে, যেখানে স্ট্রাকচার ওয়াইজ, ইয়েস নো ওয়াইজ আরো তোমরা সেন্টেন্সের ভাগ জানতে পারবে, সেন্টেন্সের অংশও জানতে পারবে। এই ভিডিওটা এইটুকু। আর যদি এই ভিডিওতে তোমাদের মনে হয় যে ভালো করে আমি বুঝিয়েছি, তাহলে একটা ভিডিওতে লাইক করে দিয়ে যেতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা। পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনটা প্রেস করে দিয়ে যেতে পারো। আর ওখানে অল অপশন থাকে, যে ওখানে ঘন্টার একটা অপশন থাকে, ঘন্টাটা ক্লিক করলে অল অপশন থাকে। ওই অল অপশনে যদি তোমরা ক্লিক করো, তাহলে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমাদের ফোনে টুক করে নোটিফিকেশন ঢুকে যাবে, আর তোমরা সেগুলো দেখতে পাবে। আর এইটুকু। আর এই ভিডিওতে এইটুকু ছিল। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ধন্যবাদ।